মধ্যমগ্রামে খুন হয়েছেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। এই যে পরিস্থিতি, এই যে ঘটনা ঘটছে, কিভাবে ব্যাখ্যা করবেন? কেন ঘটছে? কারা এর জন্য দায়ী? এটাই কি বাংলার এই দিন দেখার জন্য কি চৌঠা মের ফল বেরিয়েছিল? বলতো, পশ্চিমবঙ্গে যতগুলো এমপি আছে, তৃণমূল কংগ্রেসের বোধহয় 29 জন এমপি আছে। কোন এমপির বাড়িতে স্ক্যানার বসানো থাকে গেটে বাইরে? আমার অফিসের লোক দেখা করতে আসলে 2 ঘন্টা বসে থাকবে, স্ক্যানার দিয়ে চামচদের সঙ্গে কথা বলে যেতে হবে। আমি হেরে গেছি। এখন একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সাধারণ মানুষের জন্মদিন হয় একদিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হয় 15 দিন ধরে। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এবং বামেরা ক্ষমতা থেকে যাওয়ার পর সেই সময় তৎকালীন বাম নেতারা, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে গৌতম দেবের মতন বাম নেতারা বারবার বলেছিলেন তৃণমূল কংগ্রেসের যখন পতন ঘটবে, তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতা থেকে চলে যাবে, তখন তার দলের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব সেটা প্রকাশ্যে আসবে। ওনারা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন না, ওনারা ঠিক বলেছিলেন আমরা যাচ্ছি না। ওনারা বাংলার জন্য ভালো করেছেন না খারাপ যা করেছেন আমরা যাচ্ছি না বিতর্কে। এগুলো অনেক বিতর্কিত বিষয়, আলোচনার বিষয়, অনেকদিন আলোচিত হয়। কিন্তু আজকে 2026 সালের 7ই মে বিভিন্ন সমাজ মাধ্যম, বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন ওয়েবসাইটে খুললে যে জিনিসটা বারবার উঠে আসছে, দলের একাধিক, তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা এই বিপর্যয়ের জন্য সরাসরি আঙুল তুলছেন দলের শীর্ষ নেতৃত্ব। আরো স্পষ্ট করে বললে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। অভিষেক ঘনিষ্ঠ দলের অন্যতম মুখপাত্র রিজু বসু প্রকাশ্যে বলেছেন। আরো একাধিক মুখপত্র সরাসরি, যারা অভিষেকের ঘনিষ্ঠ ছিলেন তারা সরাসরি অভিষেকের দিকে আঙুল তুলছেন। অতীন ঘোষের মতন দীর্ঘকালীন নেতা, সিনিয়র নেতা প্রকাশ্যে জাতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে বলেছেন এই বিপর্যয়ের জন্য অভিষেকের নীতি, অভিষেকের পরিচালনা, কর্পোরেট ধাঁচে সরকার চালানো, এইগুলো দায়ী। অর্থাৎ এই দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, দলের মধ্যে যে একাধিক ভাগে বিভক্ত দল, সেটা প্রকাশিত হচ্ছে। আর এই যখন তৃণমূলের এই ভঙ্গুর দশা, এই অবস্থান চলছে, তখনই বুধবার রাতে মধ্যমগ্রামে খুন হয়েছেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে, নতুন করে উত্তেজনা শুরু হয়েছে, নতুন করে আশঙ্কা শুরু হচ্ছে ভোট পরবর্তী হিংসার। তাহলে কি বাংলায় ফের আবার উত্তেজনা পরিস্থিতি? বাংলার আইন শৃঙ্খলার অবনতি? কি ঘটছে? এই সামগ্রিক প্রসঙ্গ নিয়ে বাংলা কোন পথে চলছে, বাংলা কিভাবে এগোচ্ছে, এই সামগ্রিক প্রসঙ্গ নিয়েই আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গ রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। নমস্কার। পরমাশিস, প্রথম যে বিষয়টা শুরু করতেই হয়, যতদূর আমরা খবরে জানি, আপনি কালকে রাতে যে জায়গায় ঘটনা ঘটেছে, মধ্যমগ্রামে যেখানে ঘটেছে, সেই জায়গায় ছিলেন। একজন সাংবাদিক হিসেবে ওই জায়গায় উপস্থিত ছিলেন, পুরো ঘটনা দেখেছেন, পরবর্তী মানে খুন পরবর্তী সময়ের পুরো ঘটনা দেখেছেন, সুন্দর বিবৃতি দেখেছেন, ওখানকার মানুষ, বিজেপি কর্মীদের উত্তেজনা দেখেছেন, ক্ষোভ দেখেছেন। এই যে পরিস্থিতি, এই যে ঘটনা ঘটছে, কিভাবে ব্যাখ্যা করবেন? কেন ঘটছে? কারা এর জন্য দায়ী? দেখো, বিষয়টা গতকালই ঘটনাটা ঘটার পর সেখানকার পরিস্থিতি আমি সরাসরি দেখার সুযোগ পেয়েছি। বিষয়টা হচ্ছে যে বিষয়টা নৃশংসর থেকেও নৃশংস ঘটনা, যেটার নিন্দার কোনো ভাষা নেই। বুঝতে হবে, একটি রাজনৈতিক দল ক্ষমতা হারিয়েছে, আরেকটি রাজনৈতিক দলের উত্থান হয়েছে। যে রাজনৈতিক দলের উত্থান হয়েছে তারা একেবারে মাঠ পর্যায় থেকে সর্বোচ্চ নেতৃত্বরা গতকাল শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে দাঁড়িয়েই বলেছেন যে সংযম থাকবেন, শান্তি বজায় রাখুন, মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছেন, সে আস্থা জায়গাটা মানুষকে আমাদের ফিরিয়ে দিতে হবে। কিন্তু সেই জায়গা থেকে গতকাল যে দুর্বৃত্তরা এই কাজটা করেছেন, এটা অবশ্যম্ভাবে পশ্চিমবাংলাকে অশান্ত করার জন্যই এটা করেছেন, আমি এটা মনে করি। যেটার নিন্দার ভাষা আমি প্রশাসনের কাছে, দেশের আইন ব্যবস্থার কাছে আমি সর্বোচ্চ শাস্তি দাবি করব। কিন্তু চন্দ্রনাথ রথ অত্যন্ত আমার থেকে জুনিয়র, 2000 সালে সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে রহরা রামকৃষ্ণ মিশন থেকে। তার মা আজকে একটি ঘোষণা দিয়েছেন যে দোষীদের আমি ফাঁসি চাই না, আমিও তো মা। এই বিষয়টিকে নিয়ে আমাদের পর্যালোচনা করতে হবে। পশ্চিমবঙ্গের মাটিতে পশ্চিমবঙ্গের মানুষ ম্যান্ডেট দিয়েছে একটি রাজনৈতিক দল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সুপ্রিম কোর্টে যাবে, তিনি এই রায় মানছেন না, সেটা তার রাজনৈতিক মতাদর্শগত দিক। কালকে ওনার বাড়িতে কালীঘাটে যে বৈঠক হয়েছে, যতজন বিজয়ী প্রার্থী গেছেন সেখানেও ভাঙন, 11 জন সেখানে যাননি। যখন সমস্ত রাজনৈতিক তার দলের নেতৃত্বরা কম বেশি সকলেই বলছেন যে অভিষেকের জন্য এই পরাজয়, 70 থেকে 72 না 74 জন বদলি করেছেন, বাদ দিয়েছেন সিনিয়র মোস্টদের, তার মধ্যে 51 জনেরই হার। আমি কালকে একটি সংবাদপত্র দেখছিলাম, মানে একটি অনলাইনে দেখছিলাম, যেদিন থেকে তৃণমূলেরই একজন বলছেন, যেদিন থেকে দাদা
বস হয়েছেন সেদিন থেকেই আমাদের দলের ভাঙন শুরু হয়েছে। তুমি বললে যে অতীন ঘোষের কথা, আমরা একটু যদি পুরোনো দিনের কান পাতি, অনেককেই সাইডলাইন করতে চেয়েছিলেন অভিষেকে। মূল কথায় আসি, কালকের যে ঘটনা, চন্দ্রনাথ রথকে হত্যা করা, হয় তার ড্রাইভারও আক্রান্ত হয়েছেন, ড্রাইভার আমরা দেখেছি সেটা। এই যে একটা মুখ্যমন্ত্রী, আমরা মনে করছি যে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার আত্মসহায়ককে যদি এইভাবে খুন করা হয়, কারা করলো, কেন করলো, এটা কি বুঝতে অসুবিধে আছে? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইনের মধ্য দিয়ে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে, কিন্তু একটা কুচক্রী অবশ্যই পশ্চিমবঙ্গের মাটিতে একটা অরাজকতার পরিবেশ তৈরি করতে চাইছে। এটা কিন্তু বাংলার সাধারণ মানুষ মেনে নেবে না। বাংলার সাধারণ মানুষ যেমন 23 এপ্রিল এবং 29 এপ্রিল জবাব দিয়ে দিয়েছে, বাংলার কি হয়েছে, কেন হয়েছে সবটা আমরা জানি, আর মানুষ সবটা জেনেই কিন্তু উত্তর দিয়েছে। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির সর্বোচ্চ নেতৃত্বরা যখন বলছেন শান্ত থাকুন, সংযম থাকুন, বসিরহাটেও কালকে গুলি চলেছে, পানিহাটিতে কালকে বোমা পড়েছে, এগুলো কি হচ্ছে? আমরা কোন রাজ্যে বসবাস করব? কিভাবে আমরা আমাদের জীবনকে শান্ত করব? যেখানে বিজেপির নেতৃত্ব শান্ত থাকতে বলছেন, সংযমী থাকতে বলছেন, তাহলে যারা বিরোধী, তারা কার প্রতি খাড় মেটাচ্ছে, কেন মেটাচ্ছে? তদন্ত তো হবে, সিবিআই অনেক তদন্ত ইতি পশ্চিমবঙ্গের মাটিতে আমরা দেখেছি, যে তদন্তের নিয়ে এত বিতর্ক, যে তদন্তের ফলের পরবর্তী সময় আমরা দেখলাম পশ্চিমবঙ্গের মানুষ সব তদন্তকে উপেক্ষা করে পশ্চিমবঙ্গের মানুষ তার প্রতি আস্থা রাখলো। কিন্তু একজন বিরোধী দলনেতা, তার আত্মসহায়ক তরুণ তাজা একটি ছেলে কি অন্যায় করেছিল? সে তো কোনো রাজনীতিও করে না, সে কিনা আত্মসহায়ক চাকরি। আমরা যেভাবে হাতি হত্যা মামলার তীব্র প্রতিবাদ জানিয়েছি, আমরা জানাচ্ছি প্রথম কলকাতা অবিলম্বে যেভাবে হোক, ইতিমধ্যে আমরা জেনেছি একটি গাড়ি আটক করা হয়েছে, ফরেন্সিক টিম গেছে সেখানে, সকালবেলায় পৌঁছেছে, সিট গঠন হয়েছে, কিন্তু অবিলম্বে এদেরকে যেন তেন প্রকারে খুঁজে বার করতে হবে। কেন একটা নিরীহ ছেলেকে গুলি করে এরকম মেরে ফেলা? এটা কি জাজমেন্ট? এটা কি রায়? কারা এটা করলো, কেন করলো? আমরা কিন্তু এর প্রতিবাদ তীব্রভাবে জানাচ্ছি। এটা কখনোই হতে পারে না। মানুষ ম্যান্ডেট দিয়েছে বিজেপিকে, তারা কাল বাদ পরশু শপথ নিতে যাবেন, সাজো রব, বিজয় উৎসব। হ্যাঁ, কিছু ঘটনা ঘটছে, সেটা বন্ধ করার ব্যবস্থা করা হচ্ছে। মাঠ পর্যায়ে সমস্ত পার্টি অফিস, পানিহাটিতে কালকে পার্টি অফিস খুলে দেওয়া হয়েছে। তাহলে কেন এটা হবে? তৃণমূলের মুখপাত্ররা বলছেন, ঋজু দত্ত বলেছেন, অরূপ চক্রবর্তী বলছেন, সাংসদ দেব বলেছেন, মানুষের ম্যান্ডেট, তারা শুভেচ্ছা জানাচ্ছেন, তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাংলার মানুষের জন্য রাখবেন, এই বলে অরূপ চক্রবর্তী শুভেচ্ছা দিয়েছেন, দেব দিয়েছেন, ঋজু দত্ত দিয়েছে। তাহলে কেন অসাধ্য? তারা এসে পার্টি অফিস খুলে দিচ্ছে। আমি এর সঙ্গে আরেকটি নাম যোগ করতে চাই, কোহিনুর মজুমদার, তৃণমূলের অন্যতম ছাত্র নেতা, অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত। তিনিও বলেছেন অভিষেকের জন্য, অভিষেকের নীতির জন্য এই সর্বনাশ। দলের একাধিক নেতৃত্ব, একাধিক মুখপাত্র এর বিরুদ্ধে বলছেন। কোহিনুর বিস্ফোরক বলেছেন, একের পর এক নেতাদের, শীর্ষ নেতাদের ঘন্টার পর ঘন্টা ক্যামাক্সের অফিসে বসিয়ে রাখতেন অভিষেক। একাধিক শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেননি। সুব্রত বক্সির মতন দলের অন্যতম সিনিয়র নেতা কোহিনুরের কাছে দুঃখ প্রকাশ করেছিলেন দলটা কি রবার স্ট্যাম্পে পরিণত হয়েছে। তিনি জানেন না দলের এই যে পরিবর্তন হচ্ছে, দলের সাংগঠনিক যে পরিবর্তন হচ্ছে, তিনি নাকি সুব্রত বক্সী জানতেন না। কোহিনুর মজুমদারের কোর্টে রয়েছে, কোহিনুর মজুমদার বলেছেন। অর্থাৎ আমরা বারবার দেখছি, বারবার বলছেন একাধিক দলের শীর্ষ নেতা, একাধিক দলের একাধিক মুখপাত্র, দলটার সবার অভিযোগ গিয়ে পড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। তাহলে কি আপনি বলতে চাইছেন যে এই যে গন্ডগোল তৈরি হয়েছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই যে তৃণমূল কর্মীরা মার খাচ্ছেন বিভিন্ন জায়গায়, তার অন্যতম কারণ ছিল অভিষেকের ভ্রান্ত নীতি। এবার অভিষেকের ভ্রান্ত নীতিতে এগোতে গিয়ে দলটার এই অবস্থা, এই বিপর্যয়। তারপর বিজেপি ক্ষমতায় আসার পর পার্টি অফিস দখল, ভাঙচুরের ঘটনা, এখন আবার নতুন করে বিজেপির উপর হামলা। এই যে সামগ্রিকভাবে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, কখনো তৃণমূল কখনো বিজেপি, এই যে পরিস্থিতি, এটাই কি বাংলার এই দিন দেখার জন্য কি চৌঠা মের ফল বেরিয়েছিল? তুমি বলতো, পশ্চিমবঙ্গে যতগুলো এমপি আছে, তৃণমূল কংগ্রেসের বোধহয় 29 জন এমপি আছে, কোন এমপির বাড়িতে স্ক্যানার বসানো থাকে গেটে বাইরে? কি হলো কালকে চিত্র আমরা কি দেখলাম? আজ যে রাজা কাল সে ফকির, বিষয়টা সেরকম হলো না? কি দরকার? তুমি একজন নেতা, তুমি বলছো সেনাপতি, তোমার বাড়িতে একজন দলীয় কর্মী, তুমি বলছো মামাটি মানুষের সরকার, তুমি ক্যামাক স্ট্রিটে অফিস করছো, সেখানে সেলফোন নিয়ে কেউ ঢুকতে পারবে না, সেখানে স্ক্যানার বসানো থাকবে, তোমার বাড়িতে স্ক্যানার বসানো থাকবে, কেন এটা হবে? কি এমন গোপনীয়তা আছে? মানুষকে এগুলো ভালোভাবে নিয়েছে নাকি সাধারণ মানুষ? দলের লোকেরা নেয়নি, ইয়েসম্যানে পরিণত হয়েছিল। কেউ কোনো কথা বলতে গেলে, একটু তার মত জানাতে গেলেই, ফরাক্কার বিধায়ক কালকে কি বলেছে, মনিরুল ইসলাম কি বলেছে, যাকে টিকিট দেওয়া হয়নি,
2 ঘন্টা বসে থাকতাম। সে তারপরে বলছেন 2 ঘন্টা বসে থাকার পর চামচাদের সঙ্গে কথা বলতে হতো, ওনার সঙ্গে বলা যাবে না কথা। এগুলো কি মানুষ ভালোভাবে নিয়েছে? আমরা তো গেছিলাম মুর্শিদাবাদে, মানুষের বিক্ষোভ, আমার তো মনে হয় একটা ভোট পড়েনি ওখানে মুসলিম সম্প্রদায়। হুমায়ুন কবির তো জিতলেন 2টো সিটে। আমি বলবো মাওয়াটি মানুষের সরকার, আমি হেলিকপ্টারে ঘুরে বেড়াবো, আমার অফিসের লোক দেখা করতে আসলে 2 ঘন্টা বসে থাকবে, স্ক্যানার দিয়ে চামচাদের সঙ্গে কথা বলে যেতে হবে। একদম। আমি হেরে গেছি, এখন একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কালকে কলকাতা পুলিশ কমিশনার সাহেব অজয় নন্দা, ডিজি সাহেব তারা সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিয়েছেন পড়া হাতে 500 কেন্দ্রীয় বাহিনী এখনো রয়েছে, 200টা এফআইআর হয়েছে, 1100 জনকে আটক করা হয়েছে। প্রশাসনের মতন কাজ করবে। বিজেপি বলছেন, সর্বোচ্চ নেতৃত্বরা বলছেন, শুভেন্দু অধিকারী বলেছেন, প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন, শ্রমিক ভট্টাচার্যকে বলেছেন সংযমী থেকে আমরা অনেক কিছু করতে পারি, আমরা করবো না। মানুষ আমাদের প্রতি আস্থা দিয়েছে, মানুষের জাজমেন্টটাই আমরা সম্মান দেখাবো, পশ্চিমবঙ্গে শান্ত সুস্থ পরিবেশ রাখবো। সেই জায়গা থেকে বিরোধীরা অবশ্যই সকলের অধিকার আছে গণতান্ত্রিক দেশে রাজনীতি করবে, আপনারা রাজনীতিটা করুন। কিন্তু এসব কি হচ্ছে? একটা জলজান্ত ছেলে ভদ্র শান্ত সেনাবাহিনীতে ছিল, একটি রাজনৈতিক নেতার আত্মসহায়ক, কি তার অপরাধ? বাংলার মানুষ সবটা কিন্তু দেখেছে, দেখছে, আগামীতেও দেখবে। আচ্ছা, যদি আপনাকে সরাসরি প্রশ্ন করি, এই ঘটনার পেছনে কারা রয়েছে আমরা জানি না, এখন কোন রাজনৈতিক প্রতিহিংসা কিনা আমরা জানি না, আমরা জানি না এর মধ্যে কোনো দুষ্কৃতী বা কারা রয়েছেন। এই যে ঘটনা, কালকে রাতের ঘটনা, এইটা কিভাবে রাজ্য রাজনীতির পরিস্থিতিকে জটিল করতে পারে? আজকে বৃহস্পতিবার শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পরশুদিন শপথ, শনিবার দিন ব্রিগেডে অনুষ্ঠান, প্রধানমন্ত্রী থেকে শুরু করে দলের বিজেপির শীর্ষ নেতারা, কেন্দ্রীয় শীর্ষ নেতারা থাকবেন। এই যে সামগ্রিক পরিস্থিতির মধ্যে, এই বর্তমান পরিস্থিতিতে গতকাল রাতের মধ্যমগ্রামের ঘটনা কোন দিকে পশ্চিমবঙ্গের, কোন দিকে বাংলার পরিবেশকে অশান্ত করবে, কতটা অশান্ত করতে পারবে বলে আপনার আশঙ্কা বা আপনি মনে করছেন? আমি মনে করছি এটা তো ফুটন্ত জলের মতন ফুটন্ত হয়ে যাচ্ছে কিন্তু পরিস্থিতি, এটা কিন্তু ফুটন্ত পরিস্থিতি। বিজেপি বলছেন সংযমী থাকতে। আজকে সোশ্যাল মিডিয়ায় সকালবেলা দেখছিলাম একজন বিজেপির কর্মী, সে বলছেন যে আমি বিজেপি ক্ষমতায় আসার পর আমি যে এলাকায় থাকি আমি বিজেপি করি, আমাকে থ্রেট করা হচ্ছে, আমার বাড়ির সামনে দিয়ে বাইক বাহিনী যাচ্ছে, সেখানে বোম পড়েছে, আর আপনারা ঠান্ডা ঘরে বসে এসি চালিয়ে আপনারা সাংবাদিক সম্মেলনে বলছেন সংযম দেখাতে। নিচু তলায় কিন্তু একটা ক্ষোভের সঞ্চার হচ্ছে, এবং সেই ক্ষোভের সঞ্চারে কিন্তু এক কথায় ধুনো দিল কালকে এই যে সর্বোচ্চ নেতা শুভেন্দু অধিকারী যখন বলছেন সংযম দেখাতে, শ্রমিক ভট্টাচার্য যখন বলছেন সংযম দেখাতে, প্রধানমন্ত্রী যখন বলছেন সংযম দেখাতে, কিন্তু শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক গুলিতে ঝাঁঝরা হয়। তাহলে মাঠ পর্যায়ের লোকেরা যে মার খাচ্ছে বা মার খেয়েছে, তাদের বক্তব্যটাই কিন্তু জোরালো ভাবে একটা জায়গায় যাচ্ছে। কিন্তু বিষয়টা এই যে অশান্ত পরিবেশ বাংলার মানুষ দেখতে চায় না। বাংলার মানুষ যে প্রশাসন ছিল সেই প্রশাসনের প্রতি আস্থা রাখতে পারেনি। তার কারণ আমরা সবটাই জানি, চাকরি চুরি হয়েছে, আইনানুগ ব্যবস্থার মধ্য দিয়ে জেল খেটেছেন মন্ত্রীরা, অভয়ার কাণ্ড দেখেছে, বিভিন্ন অভিযোগ আছে। বাংলার মানুষ কিন্তু জাজমেন্ট দিয়েছে। এবার সেই জাজমেন্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেই পারেন, বলছেন তিনি, যাক, আইনের দরজা তো সকলের জন্য খোলা, কিন্তু তার দলের মুখপাত্ররা, তার দলের নেতৃত্বরা তার ভাইপোর প্রতি অনাস্থা এনেছে, মন্তব্য সরাসরি দিচ্ছে। সেই জায়গা থেকে এখনো যদি অনুধাবনের জায়গায় যদি না আসতে পারে, যেটা আমি আগেও বলেছি যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা যেটা বাংলাদেশে দেখেছি, বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর আদর্শকে যখন বিপণনে পরিণত করেছিল, ঠিক তেমনি ভাবেই তৃণমূল সরকারের আদর্শকে যখন বিপণনে পরিণত করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার দলের নেতাদের বক্তব্য থেকে যেটা এখন উঠে আসছে, তার ফলাফল আমরা চৌঠামে কিন্তু দেখেছি। কিন্তু বিষয়টা হচ্ছে, বিজেপির নেতৃত্বরা যখন সংযমের কথা বলছেন, মাঠ পর্যায়ের কর্মীরা বলছেন আমরা মার খাচ্ছি, তারা বলছেন যে আমরা নেতৃত্বদের কথা শুনবো, তার কারণ বাংলার মানুষ আমাদের পক্ষে রায় দিয়েছে। কিন্তু সেই জায়গা থেকে যারাই এই ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার পরে কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গে কিন্তু একটা ক্ষোভের সঞ্চার তৈরি হতে পারে, এবং ফুটন্ত গরম জল ফুটন্ত অবস্থা যেরকম থাকলে সেরকম কিন্তু পরিস্থিতির জায়গায়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সমস্ত দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতৃত্ব, কর্মী, প্রশাসন সকলের কাছে বিনম্র অনুরোধ থাকবে যে বাংলা কোনোভাবে যাতে অশান্ত না হয়, আর যারাই কাজটা করছেন তারা কিন্তু সাবধান হন। মানুষ কিন্তু সবটা দেখে, মানুষ কিন্তু সবটা বিচার করে, তার ফলাফল আপনারা পেয়েছেন। কিন্তু কোনোভাবেই কাউকে পিছন থেকে গুলি করে অনেকটা জয় করলাম, প্রতিশোধ দিলাম, এই প্রতিশোধের আগুন কিন্তু নতুন করে প্রতিশোধের আগুন সঞ্চারিত হতে পারে, এটা কিন্তু মনে রাখতে হবে। একদমই একদমই পরমাশিস,
যে আমাদের সময়ও শেষ। কয়েকটা কথা আপনি বললেন, আপনার কথা যদি সারবর্তা নিয়ে আসি, প্রথম বাংলাদেশ প্রসঙ্গ, একদমই সত্যি ঘটনা। যখন আমি বা আপনি বাংলাদেশে গিয়েছি গত 2024 সালের পরবর্তী সময় থেকে, তখন আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ের নেতা তারা বারবার বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিপণনে পরিণত করেছেন শেখ হাসিনা। বিএনপি বা অন্যান্য বিরোধী দলের নেতারা, সাধারণ মানুষরা বলেছিলেন বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার যে নজির আমরা দেখেছি সেটা আসলে শেখ হাসিনার অত্যাচারের ফল। একটা মানুষ জয় বঙ্গবন্ধু বলেনি বলে তাকে পিটিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। এই নজির বাংলাদেশে রয়েছে। এই ক্ষোভ, এই 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 মুজিব কন্যার এই অত্যাচারের ফল বাংলাদেশ দেখেছে। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হয়েছে, মানুষ শিশিক্কার করেছেন। আর যদি আমরা সেই একই জিনিস যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসি, বাংলার ক্ষেত্রে আসি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, যে দীর্ঘ লড়াইয়ের ইতিহাস, বাংলায় পরিবর্তন আনা, ক্ষমতা ছিনিয়ে আনা, মাঠে বসে রাস্তায় বসে মানুষের জন্য লড়াই করার ইতিহাস, সেইটাকে কাজে লাগিয়ে 14 একটা ঐতিহাসিক প্রাসাদ বানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে দলের নেতারা কথা বলতে পারেন না, দলের নেতারা পৌঁছতে পারেন না। সাধারণ মানুষ, বাড়ির সামনে থাকা মানুষ, বাড়ির সামনে থাকা দোকানদারেরা বলেন সাধারণ মানুষের জন্মদিন হয় একদিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হয় 15 দিন ধরে। মানুষ দেখতে আসছেন বাড়ি না নয়, এই বাড়ির নিরাপত্তায়, এই বাড়িটা মিউজিয়ামের মতন যে লোকে দেখতে আসে, আরে এই বাড়িতে সে তিনি থাকেন। এই যে মানুষের মধ্যে ক্ষোভ, এই হাস্যরস তৈরি হওয়া, এটাই বোধহয় আজকের বাংলার পরিবর্তনের এই ভয়ঙ্কর পরিবর্তনের কারণ। তৃণমূলের এই চলে যাওয়া, তৃণমূলকে মানুষ ছুঁড়ে ফেলে দেওয়ার এই কারণ। আবার এটাও ঠিক, পশ্চিমবঙ্গের রাজনীতির জন্য, বাংলার রাজনীতির জন্য, বাংলার মানুষের স্বার্থের জন্য যে দলই ক্ষমতায় আসুক, গণতান্ত্রিক পদ্ধতিতে যে দলই ক্ষমতায় আসুক, একদল ক্ষমতায় আসে আরেক দল চলে যায়। হিংসা কোনোদিনই কাম্য নয়। বিজেপির যে নেতারা, বিজেপির যে কর্মীরা একের পর এক তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, কালকে আশুতোষ কলেজ ভাঙচুর হয়েছে, একের পর এক পার্টি অফিস ভাঙচুর হয়েছে, বড়নগরে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর হয়েছে, দমদমে ব্রাত্য বসু পার্টি অফিস ভাঙচুর হয়েছে। এইগুলো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিজেপির বড় বড় নেতারা যখন বলছেন আপনারা শান্ত থাকুন, তার মানে বোঝা যাচ্ছে তারপরেও এই যে পার্টি অফিস ভাঙা, ভাঙচুর করা, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়া, এই ঘটনা কিন্তু মানে প্রমাণ করছে শীর্ষ নেতার সঙ্গে দলের সাধারণ কর্মীদের যোগ নেই। তারা উচ্ছৃঙ্খল ভাবে ক্ষমতা দখলের একটা লড়াই চালাচ্ছেন। জিতে গিয়েছেন বলে লড়াই উচ্ছ্বাস করছেন, যে উচ্ছ্বাসে আসলে ক্ষতি হচ্ছেন, আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। একই রকম ভাবে শুভেন্দু অধিকারী আত্মসহায়কের খুন, এটাও যে কোনো কারণে দেশ রাজ্যের আইন শৃঙ্খলার পতনের কারণ, আইন শৃঙ্খলার অবনতির প্রমাণ। এই কোনোটাই বোধহয় আমাদের কাছে কাম্য নয়। এই কাম্য নয় বলেই আমরা আলোচনা করছি একটা সুন্দর সুস্থ বাংলার। কি বলবেন? দেখো, বিষয়টা হচ্ছে এবারের নির্বাচনের আগে পশ্চিমবাংলায় বিজেপি এবং তৃণমূল উভয় পক্ষই কিন্তু রুই মাছ, কাতলা মাছ নিয়ে ভোটের প্রচারে নেমেছে। তো যাই হোক, মানুষ তো ম্যান্ডেট দিয়েছে, আমরা দেখতেই পাচ্ছি বিজেপিকে। মানুষের মনে হয়তো একটা আতঙ্ক ছিল যে বিজেপি আসলে মাছ মাংস খেতে দেবে না, কিন্তু মানুষের মনে যে আতঙ্কই থাকুক, মানুষ কিন্তু সাদরে বিজেপিকেই নিয়ে এসেছে। কিন্তু তারপরেও আমরা দেখছি যে হগ মার্কেটে মাংসের দোকান নাকি ভাঙা হয়েছে, বিভিন্ন পার্টি অফিস ভাঙচুর চলছে। এটা একটা উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ বা একটা বদলা নেওয়ার প্রবণতা মাঠ পর্যায়ে। কিন্তু উপরতলার নেতৃত্বরা কিন্তু সংযমী পরিবেশ দেখানোর চেষ্টা করছেন এবং বলছেন, দায়িত্ব নিয়ে বলছেন। এবং এটাও ঘটনা, সজল ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়িতে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ক্ষমা চাইছেন, যদি কিছু হয়ে থাকে ভুল আর হবে না, পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে ধরো এক বালতি দুধে এক ফোঁটা চুনা ফেলে দেওয়া বা লেবু ফেলে দেওয়া, যাই বলো, এই যে কালকের ঘটনাটা, এই যে চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হলো, এইটা তো একটা একটা অরাজকতা তৈরির একটা প্রবণতা। স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসনও বিষয়টাকে অনুধাবন করছে। অজয় নন্দা বলছেন যে বুলডোজার নিয়ে যদি কেউ মিছিল করে তাদের তো গ্রেপ্তার করা হবেই, এবং বুলডোজার যারা ভাড়া দেবেন তাদেরও গ্রেপ্তার করা হবে। আবার বিকেলের দিকে সিদ্ধানন্দ গুপ্তা তিনি প্রেস কনফারেন্স করলেন। পরিবেশ অবশ্যই অশান্তর মতন দিকে যাচ্ছে, কিন্তু সেটাকে শান্ত করতে হবে। রাজনৈতিক দল বিজেপি, তারা ক্ষমতায় আসছেন, তারা কিন্তু দায়িত্ব নিয়ে শান্ত রাখার চেষ্টা করছেন, বলছেন। কিন্তু তার মধ্যেও যে ঘটনা ঘটছে, এগুলো তো অনভিপ্রেত ঘটনা। সেই ঘটনাকে হ্রাস টানতে হবে। বাংলার মানুষ অবশ্যই পরিবর্তন চেয়েছে। সেই পরিবর্তনের আকাশে বাতাসে মাঠ পর্যায়ে সমাজে
যাতে শান্তির বার্তা বহন করে। বাংলার মানুষ বিজেপিকে যখন এনেছে, তারা যাতে সুষ্ঠুভাবে বাংলাকে পরিচালনা করতে পারে, সেই পরিবেশ, সেই পরিসরটা দিতে হবে। অন্য রাজনৈতিক দলরা তাদের তো রাজনীতি করবে, থাকবেই, তো শিষ্টাচারের মধ্য দিয়ে থাকুক, সেই আশাটাই আমরা কিন্তু ব্যক্ত করতে পারি। কিন্তু সকলকেই বলবো, উচ্ছৃঙ্খলতা নয়, যারা হেরেছেন তারাও রাজনীতি করুন, যারা জিতেছেন তারাও সরকার পরিচালনা করুন সংযমী বন্ধুত্বের পরিবেশে। পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, সেটা বজায় রাখুন। কেন আমরা 34 বছরে বাম শাসনও চলে যেতে দেখেছি, আমরা 15 বছরের এদেরকেও চলে যেতে দেখলাম। যাদেরকে আমরা আহ্বান করলাম তাদেরকেও তো সুযোগ দিতে হবে, তারা কি করে। একদমই, অনেক ধন্যবাদ পরমাশিস। আমরাও নজর রাখবো এবং আমরা আবেদন রাখবো প্রতিটি মানুষের কাছে সুষ্ঠু সুন্দর বাংলার জন্য, শান্তির বাংলার জন্য। একই কথা আমরা বাংলাদেশের জন্য বলেছিলাম, একই ভাবে আমরা চিৎকার করেছিলাম, আমরা গলার স্বর তুলেছিলাম বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য। একই রকম ভাবে আমরা পশ্চিমবঙ্গের প্রতিটি রাজনৈতিক দলের কাছেও আবেদন রাখি সুন্দর, সুষ্ঠু, শান্ত বাংলার জন্য। আজ তাহলে এ পর্যন্তই। আমাদের আজকের আলোচনার কোন অংশের সঙ্গে আপনারা সহমত বা বিরুদ্ধ মত আমাদের লিখে জানান এবং একই সঙ্গে বলুন, একই সঙ্গে আওয়াজ তুলুন সুন্দর সুষ্ঠু বাংলার। আমাদের কমেন্ট বক্সে লিখুন শান্ত বাংলার প্রতি আপনাদের আবেদনের কথা এবং আমাদের উৎসাহ দিন। আজ তাহলে নমস্কার।